নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। হুমায়ুনের মসজিদ নির্মাণে এবার দেশ বিদেশের একাধিক অনুদান আসছে। গতকাল থেকে আমরা দেখিয়েছি যে টাকা গোনার মেশিন আনা হচ্ছে, দান বাক্সে জমা পড়েছে নানা দেশের বিদেশি মুদ্রা। বাক্সে মিলেছে মার্কিন ডলার, সৌদি আরবের রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গিত, বাংলাদেশি টাকা, একাধিক দেশের মুদ্রা এবং 12টি ট্রাক বস্তায় দানের টাকা, 6টি দান বাক্স, 30 জন লোক, একাধিক টাকা গোনার যে মেশিন এবং সোমবার সন্ধ্যা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে 2 কোটি 10 লক্ষেরও বেশি টাকা জমা পড়েছে। খোদ হুমায়ুন কবির তিনি নিজে জানিয়েছেন যে ব্যাংক ট্রানজাকশন হচ্ছে, সেখানেও একের পর এক টাকা। হুমায়ুনের এই বাবরি মসজিদ নির্মাণে যে শিলান্যাস এবং সেখানেই প্রায় কারি কারি টাকা গোনা হচ্ছে, একেবারে আজকের আপডেট জানার চেষ্টা করবো। টেলিফোন লাইনে মৃন্ময় গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে। মৃন্ময়, যে টাকা গোনা হচ্ছে 30 জন নিয়েও বিভিন্ন দেশি বিদেশি নানা ধরনের যে টাকা বা সেগুলো একেবারে বিদেশি মুদ্রা সেগুলো জমা পড়ছে, আর একটু বিস্তারিত জানাও। দেখুন, গতকাল রাত্রি পর্যন্ত হুমায়ুন কবিরের বাড়িতে যে মেশিন রাখা হয়েছিল সেই মেশিনে কিন্তু টাকা গোনা হয়েছে এবং এবার যে টাকার পরিমাণটা সেটা কিন্তু হুমায়ুন কবির রাত্রিবেলায় কিন্তু জানায়নি, কিন্তু যারা ভিতরে কাজ করেছে সেই গোপন সূত্রে জানতে পারা গেছে গতকাল রাত্রিবেলাতেই ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 2 কোটি 10 লক্ষের বেশি কিন্তু টাকা সেখানে ঢুকেছে এবং 6টি দান বাক্স থেকে টোটাল 37 লক্ষ 30 হাজার টাকা ভারতীয় যে মুদ্রা সেটা পাওয়া গেছে। কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রচুর পরিমাণ যে দান বাক্স ওখানে রাখা ছিল সেখানে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা কিন্তু সেখানে ঢুকেছে। মিলেছে মার্কিন ডলার, সৌদি আরবের রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গিত এবং বাংলাদেশের এবং একাধিক রাষ্ট্রের মুদ্রা কিন্তু সেখানে রাখা হয়েছে। যারা গুনছে এই টাকাগুলো তারা কিন্তু সেই মুদ্রাগুলোর পরিচয় ঠিক মতো জানতে পারা যায়নি। এখন এই মুহূর্তে হুমায়ুন কবিরও কিন্তু পরিষ্কার করে কিছু বলেনি। অন্যদিক থেকে এই বাবরি মসজিদের চাপ এত পরিমাণ বিভিন্ন দিক থেকে আসার জন্য কিছুটা হলেও হুমায়ুন কবির কিন্তু পিছু হতে বাধ্য হয়েছে। তিনি একটা জায়গাতে স্বীকারোক্তি করেছেন যে মন্দির বা মসজিদের জন্য যেসব ইট, বালি, পাথর বা আদার্স গুলো পাঠিয়েছে তারা সেগুলো কিন্তু সবটাই বাবরি মসজিদের নামে করা সম্ভব হবে না। মূল যে গেটটা হবে সেটাই বাবরি মসজিদের নামে হবে। আপাতত এটাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত জানার চেষ্টা করি এই যে এত বিদেশি বিনিয়োগ, এই যে নানা ধরনের বিদেশি মুদ্রা, এই যে ইনভলভমেন্ট, কারা দিচ্ছেন এই টাকা, এই বিষয়ে কিছু কোথা থেকে এলো, এর উৎসটা কি, হুমায়ুন কবির নিজে কিছু জানাচ্ছেন? দেখো, হুমায়ুন কবিরকে এটা নিয়ে একাধিকবার কিন্তু প্রশ্ন আমি কালকে করেছিলাম, কিন্তু সেখানে হুমায়ুন কবির একদম নিশ্চুপ। তার বক্তব্য হচ্ছে যে আমি টাকা পয়সা নিয়ে আমি কোনো কিছু বলতে চাইবো না। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দান করেছে, যে যেখান থেকে পেরেছে সে সেখান থেকে এই টাকা দান করেছে, কিন্তু কোথা থেকে কিভাবে কে কত টাকা দিয়েছে বা এই ডলার বা সৌদি আরবের এই রিয়েল, মালয়েশিয়ার রিঙ্গিত বা বাংলাদেশি বা অন্যান্য রাষ্ট্রের যে কত টাকা কিভাবে কে কোথা থেকে দান বাক্সে ফেলেছে এইটা কিন্তু হুমায়ুন কবির পক্ষে বলা সম্ভব নয় এবং হুমায়ুন কবির নিজেও সেটা স্বীকারোক্তি করেছেন। আজও কি টাকা গোনা চলছে এখনো পর্যন্ত? দেখো, ইতিমধ্যে কালকে অনেক রাত্রি পর্যন্ত টাকা গোনা হয়েছিল, তারপরে মেশিন খারাপ হয়ে যাওয়ার পর বেশ কয়েক ঘন্টা সেখানে বন্ধ ছিল। পরবর্তীকালে টাকা গোনা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে আমরা নজর থাকবে পরবর্তীতে। ধন্যবাদ মৃন্ময় গোস্বামী ছিলেন আমাদের সঙ্গে। দান বাক্সে জমা পড়ছে নানা দেশি বিদেশি মুদ্রা। এই প্রসঙ্গে হুমায়ুন কবিরের স্পষ্ট কোনো বক্তব্য না পাওয়া গেলেও টাকা গোনার মেশিন আনা হয়েছে, যদি এই মেশিন এই মুহূর্তে খারাপ হয়ে গেছে, এতটুকু টাকা জমা পড়ছে, দানের টাকার পাহাড়। কি বলছিলেন গতকাল হুমায়ুন কবির, শুনবো। আমার স্বচ্ছতা নিয়ে কারো প্রশ্ন থাকলে আমি যে টাকা এখানে দান করেছে কাল আমার নিজের বাড়িতে অনলাইনে পুরো লাইভ টেলিকাস্ট করে সেই টাকার কাউন্টিং করেছি। যারা শেয়ার করেছে তারা সবাই দেখেছে। এখনো কাউন্টিং কমপ্লিট হয়নি। মানুষ যে নগদ অর্থ দান করেছে সেটারও জানতে পারবে সবাই। এখন পর্যন্ত ব্যাংকে 2 কোটি কত ঢুকেছে সেটাও সবাই জানতে পারবে ব্যাংকের স্টেটমেন্টের মাধ্যমে। আমার স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। শেষ লাইনটা শুনলেন হয়তো আপনারা, কারণ হুমায়ুন কবির বলছেন যে আমার স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, কিন্তু বিরোধীরা কি বলছে? বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন এই টাকা সম্পূর্ণ তোলা, দানের টাকার পাহাড়, কোনো স্টান্ট নয় তো। শুনবো বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য।
দেখুন, আমাদের দেশে ধর্মের জন্য, মন্দির মসজিদের জন্য টাকা দান করাটা মানুষের একটা অভ্যাস আছে। কেউ কেউ ভক্তিভরে করছে, কিন্তু টাকা কালেকশন করা স্টান্ট নয় তো, এটাও খেয়াল রাখা উচিত, সরকারেরও খেয়াল রাখা উচিত যে টাকা পয়সা আসছে মানুষের আবেগকে কাজে লাগিয়ে তার ঠিকঠাক ব্যবহার হচ্ছে কি না সেদিকেও নজর রাখা উচিত। হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণের শিলান্যাস, দেশ বিদেশের একাধিক অনুদান, টাকা গোনার মেশিন দিয়ে, এবং শুধু তাই না, লাইভ দেখিয়েছিলেন হুমায়ুন কবির। এবং তিনিও যেরকম স্পষ্ট গতকালই বলেছেন যে 30 জন নিয়োগ করা হচ্ছে, ব্যাংকে 2 কোটি টাকার মতো লেনদেন আপাতভাবে হয়েছে, সে টাকার অঙ্কটা ক্রমশ বাড়ছে এবং তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না কেউ। দান বাক্সে জমা পড়ছে একের পর এক নানা দেশের দেশি বিদেশি মুদ্রা, এবং অনেকেই বাইরে থেকে টাকা দিতে চাইছেন, এবং কাতার, সৌদি আরব, বিভিন্ন বিদেশি মুদ্রার কথা বলছিলাম, যে বিদেশি মুদ্রা এই বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাসে এসেছে এমনটাই দাবি করছেন হুমায়ুন কবির। তিনি বলছেন যে দেশি বিদেশি বহু বিদেশ থেকে অন্তত এই ধরনের টাকা বা বিদেশি মুদ্রা ঢুকছে। শুনবো কি বলছেন আজকে হুমায়ুন কবির। যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে, কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে, যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেব, আপনি করুন। ব্যাংকিং এর কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। ব্যাংকে কাল গেছি, চিফ ম্যানেজার SBI কে বলেছি, আজকে একটা লেটার দিতে বলেছে যে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার, আমি লেটার আজকে পৌঁছে যাবে, তো তারপরে কি হয় দেখা যাবে। এদিকে কলকাতায় হুমায়ুন কবির নিউ টাউনের যেখানে 5 তারা হোটেলে ভরতপুরের বিধায়ক, যেমনটা জানা যাচ্ছে নিউ টাউনে 5 তারা হোটেল এবং সেখানে হুমায়ুন কবির, এবং কলকাতায় সেখানে তিনি রয়েছেন বলে আপাতভাবে জানা যাচ্ছে হুমায়ুন কবির, এবং তিনি কলকাতায় একটি 5 তারা হোটেলে, এবং যে বক্তব্য শোনালাম সেই বক্তব্য সেখানেই তিনি দিয়েছেন। একের পর এক নানা বিস্ফোরক মন্তব্য শোনা গিয়েছে, দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। আপাতভাবে তিনি ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়েছিলেন, 22 তারিখ নতুন দল ঘোষণার কথাও তিনি বলেছেন, সঙ্গে তৃণমূল ছাড়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন একেবারে সাসপেন্ডেড বিধায়ক। এবং আরো একবার কি বক্তব্য আসছে একবার শুনবো হুমায়ুন কবিরের। বড় হবে তো, মসজিদের পাশাপাশি একটা বড় হসপিটাল হবে, তার সঙ্গে মেডিকেল কলেজ হবে, তার সঙ্গে আপনার একটা হোটেল কাম রেস্তোরাঁ ওটা হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে। 3 বছর প্রজেক্টটা অনেক। হুমায়ুন কবিরের বক্তব্য শুনলাম। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ মান্না। শুভদীপ, কি কি জানতে পারছি আমরা? কারণ হুমায়ুন কবির নিজেও বলছেন যে বাইরে বিভিন্ন পররাষ্ট্র থেকেও একাধিক এই মুদ্রা, বিদেশি মুদ্রা বিনিয়োগের কথা অনেকে বলছেন, কি বলছেন হুমায়ুন কবির? দেখো, নিউ টাউনে একটি নামতারা হোটেলে হুমায়ুন কবির এসেছেন, আমরা জানতে পেরেছি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিন্তু এই মুহূর্তে রয়েছে নিউ টাউনে একটি নামতারা হোটেলে, এবং তিনি কিন্তু সেই নামতারা হোটেলে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে তিনি কিন্তু যে বাবরি মসজিদ করছেন তার জন্য অনেক টাকাই পেয়েছেন, মোটামুটি 11 ট্যাঙ্ক টাকা কিন্তু তাকে দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু 30 জন লোককে রেখেছে টাকাগুলো মেশিনে, অর্থাৎ যে মেশিন দিয়ে টাকা গোনা হয় সেই মেশিনের মধ্যে টাকাগুলো দিয়ে গোনা হচ্ছে। এছাড়াও কিন্তু বিদেশে যারা থাকে তারাও কিন্তু টাকা পাঠানোর জন্য উৎসুক আছে, এবং সেইগুলো কিন্তু বিদেশে কিভাবে পাঠাবে এবং কোন পদ্ধতিতে পাঠাবে সেই বিষয়ে কিন্তু কথা বলবেন। এবং এর পাশাপাশি কিন্তু তার যে মসজিদ করছে বাবরি মসজিদ, শুভদীপ, একটা বিষয় জানার চেষ্টা করি। আচমকাই কলকাতায় হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ডও করা হচ্ছে তাকে, কিন্তু এখনো তিনি দল ছাড়েননি, হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি কি আজকে কোনো নেতৃত্বের সঙ্গে কোনো দেখা করতে পারেন, বাকি কি সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে? একদমই এই নেতৃত্বের সঙ্গে কোনো দেখা করতে পারেন, অত বিজেপির কোনো নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন। আমরা দেখেছি ওয়েস্টিং হোটেলে কিন্তু অনেক বিজেপি নেতাই থাকে, এবং বিজেপির কোনো নেতৃত্বের সঙ্গে কিন্তু দেখা করতে পারে হুমায়ুন কবির, এমনটাই কিন্তু ভেতরের খবর। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তিনি সেই বিষয়ে কিছু জানায়নি, এবং তিনি জানিয়েছেন যে বিদেশ থেকে যে টাকা আসবে সেই টাকাগুলো কিভাবে আসবে, কোন পদ্ধতিতে আসবে বা কিভাবে আসতে পারে সেগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হবে তাকে, এবং তিনি জানার পরেই কিন্তু
বিদেশে রিপোর্ট পাঠাবে এবং রিপোর্ট পাঠানোর পরেই সেই টাকাগুলো কিন্তু আসবে বলেই জানিয়েছে হুমায়ুন কবির। কিন্তু শুভদীপ, একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, বিধায়কদের যে আবাস এবং সেখানে না থেকে নিউটনে হোটেলে, অর্থাৎ অভিজাত একটি হোটেলে তার থাকা, এবং তারপর আজকে একাধিক সাক্ষাতের সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে, এই জায়গাটা একটু জানতে চাইবো শুভদীপ। একদমই, দেখো তুমি যেমনটা ভাবছো ঠিক তেমনই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু হুমায়ুন কবির নিজের মুখে কিন্তু কিছু বলেনি। যতটুকু সম্ভাবনা কারোর সঙ্গে তিনি দেখা করতে এসছেন, কিন্তু কার সঙ্গে দেখা করতে এসছেন তিনি কিন্তু এখনো বলেনি। এছাড়াও কিন্তু নিউটনের আশেপাশে কিন্তু অনেকগুলো মুসলিম লোক থাকে এবং তাদের সঙ্গেও কিন্তু দেখা করতে পারে হুমায়ুন কবির। এই বিষয়ে কিন্তু কথা বলবেন, এবং যে বাবরি মসজিদ তৈরি করছেন তিনি মুর্শিদাবাদে, এই বাবরি মসজিদ তৈরি নিয়েও কিন্তু তার বক্তব্য থাকবে বলেই যতদূর জানা যাচ্ছে। সেই বাবরি মসজিদের বক্তব্য নিয়েই কিন্তু আজকে হুমায়ুন কবির একটি নামকরা হোটেলে ও নিউটনে এসে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাই শুভদীপ। অবশ্যই পরবর্তী একাধিক স্টেপ এবং আপডেটের দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, সর্বশেষ তৃণমূলের থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি মুর্শিদাবাদে গতকাল ছিলেন। টাকা গোনার সম্বন্ধে তিনি নিজেও বলেছেন। সঙ্গে একেবারে সাত সকালে তিনি কিন্তু কলকাতা রয়েছেন, নিউ টাউনে তিনি একটি অভিজাত হোটেলে তিনি রয়েছেন। প্রশ্ন এটাও উঠছে তিনি কারোর সঙ্গে দেখা করতে যাবেন কিনা, সঙ্গে আবার বিধায়কদের যে আবাসিক শেষ স্তরে না থেকে তিনি হোটেলে কেন উঠলেন, সঙ্গে আর কি কি জল্পনার জায়গা উঠে আসছে একবার শুনবো। এবং নতুন দল গঠনে হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন, তাহলে কি ক্রমশ সেই জল্পনা আরো উস্কে যাচ্ছে, শুনবো। ওপেন হবে, আগে বলেছিলাম 50,000 লোকের উপস্থিতিতে করব, আজকে বলছে আপনাকে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দল ঘোষণা করব। কে ইন্ধন আছে না আছে ওটা অনুসন্ধান আপনারা করুন। ওপেন করবো কেন তো বলবো না। আমি যদি কারোর সঙ্গে কিছু করি, আমার গোপনীয় বিষয়টা বা আমার যে পরিকল্পনা সেটা আমি ওপেন করবো না। আমি দলত্যাগ করিনি, প্রথম কথা। আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী নিজে দলনেত্রী মুর্শিদাবাদে প্রেজেন্ট থেকে আমাকে মালদা থেকে এসে সন্ধ্যেবেলায় বসে এই চিত্রনাট্য তৈরি করে আমাদের জেলার আখরুজ্জামান যে প্রতিমন্ত্রী তাকে এবং নিয়ামত শেখকে পাঠিয়ে ববি হাকিমকে দিয়ে আমাকে সাসপেন্ড করেছে। সাসপেন্ডের কারণ কি সেটাও বলেছে, যে আমি রেজিনগরে থাকি, বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করতে যাচ্ছি, এর জন্য আমাকে সাসপেন্ড করেছে। আমার এখন একটাই প্রশ্ন, সাসপেন্ড নিয়ে আমার কোনো যায় আসে না, আর আমি এদের নিয়ে আর কোনো কিছু ভাবছি না। ফিল্ম খবরে এবার দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরে গ্রেফতার দুই চোরাই মোবাইল ব্যবসায়ী। জানা যাচ্ছে তাদের কাছে একাধিক মোবাইল তো উদ্ধার হয়েছে, 32টি দামি মোবাইল ফোন। স্কুল ব্যাগে মোবাইল নিয়ে পালানোর সময় আটক স্কুটি। বারুইপুর আদালতে অভিযুক্তদের পেশ করা হচ্ছে। স্কুল ব্যাগে মোবাইল নিয়ে পালানোর সময় আটক করা হয় স্কুটিটিকে, তারপর এত দামি দামি মোবাইল যেগুলোকে বাজেয়াপ্ত করা হচ্ছে। তমাল সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তমাল, পুলিশ সূত্রে কি বলা হচ্ছে, দিনের পর দিন কি ধরনের ব্যবসা এরা চালিয়ে যেতেন? গতকাল রাত অর্থাৎ সোমবার রাতেই গোপন সূত্রে জয়নগর থানা পুলিশের কাছে খবর আসে যে ধোসা এলাকাতে দুই চোরাই মোবাইল ব্যবসায়ী তারা ঢুকছে। সেই মতো সাদা পোশাকে থাকে জয়নগর থানা পুলিশ ওস্কেতে থাকে এবং সোর্সের দেওয়া যে তথ্য ছিল তাদের কাছে সেই নাম্বারে স্কুটিটি আসছে, তারা সেটিকে ধার করায় এবং তারপরে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি স্কুল ব্যাগ, যে ব্যাগের মধ্যে ছিল 32টি নামি দামি কোম্পানির মোবাইল ফোন। যেটা জানা যাচ্ছে দুজনের নাম হচ্ছে বারিশ মোল্লা ও সাহি শেখ। দুজনের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার ভুটিয়ারি শরীফ এলাকায় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আর বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে দেবে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ছিনতাই হওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোনই তারা সুন্দরবন এলাকায় কম দামে বিক্রি করতো, কিন্তু কাদের কাছে সেই মোবাইল নিয়েছিল এবং কাদের কাছ থেকে এই মোবাইল সাহি এবং বারিশ নিয়ে আসছিল তাদেরকে জেরা করে জানতে পারবে জয়নগর থানা পুলিশ। ধন্যবাদ তমাল। কসবায় দেহ আগলে মানসিক ভারসাম্যহীন একটি পরিবারের সদস্যরা। বসবুকর রোডে বাড়িতে মৃতদেহ আগলে রয়েছেন স্ত্রী ও মেয়ে। কসবা থানায় ইতিমধ্যে প্রতিবেশীরা অভিযোগ দায়ের করেছেন। আবারও যে কাণ্ড সামনে আসে একের পর এক, এই ঘটনায় এর আগেও শহরবাসী প্রত্যক্ষ করেছে এবং মৃতদেহ আগলে রেখে বসে রয়েছেন পরিবারের সদস্যরা। কসবা থানায় ফোন প্রতিবেশীদের। উদ্ধার হয়েছে বছর 64-র এক প্রৌঢ়ের দেহ এবং তার দেহ আগলে বসে রয়েছে তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা।
বোসপুকুর রোডের বাড়িতে মৃতদেহ আগলে স্ত্রী ও মেয়ে। অভিরূপা সাহা রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, আবারও একই ঘটনার পুনরাবৃত্তি, মৃতদেহ আগলে ঘিরে বসে রয়েছেন পরিবারের সদস্যরা, এক্ষেত্রে কি জানতে পারছো? দেখো, সুমিত সেন বছর ৬৪ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে কসবা থানার পুলিশ। পাড়া প্রতিবেশীরা খবর দেয় কসবা থানায় কটু গন্ধ পেয়ে। যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে ওই ব্যক্তির স্ত্রী এবং মেয়ে দুজনেই মানসিক ভারসাম্যহীন এবং মৃত্যুর পর তারা তাদের বাবার দেহ আগলে রেখে ঘরের মধ্যেই বসেছিলেন। পাড়া প্রতিবেশীরা কটু গন্ধ পায় এবং তারপরে কসবা থানায় খবর দেওয়া হলে ঘরের ভেতরে মোশনলেস অবস্থায় অর্থাৎ শায়িত অবস্থায় পাওয়া যায় ওই ব্যক্তির দেহ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং আপাততভাবে ওই পরিবারের যারা বাকি দুজন সদস্য রয়েছে অর্থাৎ ওই ব্যক্তির স্ত্রী ও মেয়ে তাদেরকেও প্রাথমিক চিকিৎসা করানো হচ্ছে। তবে পাড়া প্রতিবেশীরা বলছেন যে সেই অর্থে তারা খুব একটা বেশি পাড়ায় মিশতেন না এবং যেহেতু যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি বেসরকারি সংস্থায় চাকরি করতেন, তিনিও রিটায়ার্ড, ফলে বেশ কয়েক মাস যাবৎ পাড়ার লোকেরাই তাদেরকে কোনোভাবে খাবারের ব্যবস্থা করে দিতেন, যেহেতু তারা বাড়ির বাইরে খুব একটা বেরোতেন না সপরিবারে। এবং ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হলো সেটা যেহেতু স্পষ্ট নয়, ফলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে তবেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন তদন্তকারী আধিকারিকেরা। নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ অভিরূপা। ফের ভারতের ওপর শুল্ক আরোপের পথে ট্রাম্প। ভারতীয় চালের ওপর এবার নতুন শুল্ক আরোপের ইঙ্গিত। অভিযোগ যে সস্তার চাল আমেরিকা উৎপাদনকারীদের উপর প্রভাব ফেলছে। ট্রাম্পকে কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ কৃষকদের। ভারতীয় চাল কৃষি আমদানির ওপর নতুন শুল্ক। কানাডা থেকে আমদানি করা সারের ওপর শুল্ক আরোপের সম্ভাবনা। তবে আবার কেন নতুন করে অনুমতি দেওয়া হচ্ছে প্রশ্ন তুলছেন ট্রেজারি সেক্রেটারি। এবং যে বিষয়গুলো সামনে আসে, নতুন করে ভারতের ওপর শুল্ক আরোপের আবারও একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে এবং একটা ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, এমনই সম্ভাবনা উঠে আসছে। Rice into this country today. We've never seen imports this great. Which countries? India, Thailand, even China into Puerto Rico. India. Tell me about India. Why is India allowed to do that? They have to pay tariffs. Do they have an exemption on rice? No, sir. We're still working on their trade deal. So yeah, but they should be dumping. I mean, I heard that from others. So you can't do that. There's a WTO case against India now. Give me the countries, if you could. Go ahead. India. Who else? So India. Mark it down. What's your skin? yes, sir. আর একটি খবরে নজর রাখতে হচ্ছে, ভূকম্পনে কেঁপে উঠল জাপান। রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা 7.6। জাপানে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর। এখনো পর্যন্ত একাধিক বাড়ি বহুতল ভেঙে পড়েছে, বেশ কিছু জায়গায় ফাটল। একবার ভয়ানক ছবি দেখায়। 10 ফুট পর্যন্ত ঢেউয়ের আশঙ্কা। সুনামি সতর্কতা জারি করা আছে মাসুয়া শহরে 73 কিলোমিটার পূর্বে। হোক্কাইডো আমমি ইয়োয়াশর ভূমিকম্পের উৎসস্থল জানা যাচ্ছে মাটি থেকে প্রায় 53.1 কিলোমিটার গভীরে। একবার দেখাই সেই ছবি, ভয়ঙ্কর। আবার রাজ্যের খবর আমাদের নজর রাখতে হচ্ছে, হাতির আক্রমণে মৃত 2 পশ্চিম মেদিনীপুরের ছবি। বাগাকুলিয়া গ্রামে হাতির হানা, মৃত 1। খড়গপুরে হাতির হানাতে আবার মৃত 1 মহিলা। 2 জনের পরপর মৃত্যুর এই ঘটনা। হাতির আক্রমণে মৃত 2 জন। পশ্চিম মেদিনীপুরে আবারও হাতির আক্রমণ। গত কয়েকদিন ধরে একের পর এক নানা জায়গায় যেভাবে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে দাতালের দল এবং নানাভাবে হাতির আক্রমণে মুখে পড়ে যাচ্ছেন এলাকার মানুষ। আবারও প্রাণ গেল নিরীহ 2 জনের। এই সেই ছবি, দাতালের তাণ্ডব। এলাকায় হাতির আক্রমণ এবং শুধু তা নয়, বারবার জঙ্গল এলাকা ছেড়ে লোকালয়ে চলে আসছে খাবারের সন্ধানে। বন দপ্তরকে খবর দেওয়া হলেও এই পরিস্থিতিকে সামাল দেওয়া যায়নি এবং অনেক সময় গ্রাম বাসিন্দারা নিজেরাই
তারা হুলা পার্টির সদস্যরা নিজেরাই অন্তত রাতভর জেগে নানাভাবে তারা এই পরিস্থিতির সঙ্গে যুঝতে তারা অনেকটাই তৎপর, নিজেরাই হাতে তাড়াতে অনেকটা সক্ষম হন। কিন্তু এক্ষেত্রে দুজনের প্রাণ গেল, একেবারে গোটা এলাকায় যে শোকের পরিবেশ, হাতির আক্রমণ, মৃত 2। পশ্চিম মেদিনীপুরের বাগাখুলিয়া গ্রাম, সেখানে হাতির আক্রমণ, 2 জনের প্রাণ চলে গেল। খড়গপুরেও এক মহিলার প্রাণ গিয়েছে বলে জানা যাচ্ছে। বারবার হাতির আক্রমণ সঙ্গে প্রাণহানির ঘটনা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। অভিষেক, বারবার লোকালয় হাতির এই আক্রমণ, 2 জন নিরীহ প্রাণ চলে গেল, কি জানা যাচ্ছে? একদমই, দেখো জেলায় হাতির আক্রমণে মৃত্যু 2 জনের, গতকাল রাত্রে মৃত্যু হয়েছে একজনের এবং আজ সকালে মৃত্যু হয়েছে আরো একজনের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নয়াবছর রেঞ্জের যে বাঘাকুলিয়া গ্রাম রয়েছে তার কাছে কিন্তু হাতির আক্রমণে মৃত্যু হয় ব্যক্তি এবং ভাতুরবাড়ি এলাকার বাসিন্দা বাঘকুলিয়া এলাকার আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে কিন্তু বাঘখালীর গ্রামের যে ফুটবল মাঠ তার কাছে কিন্তু এই ব্যক্তিকে আক্রমণ করে বলে জানা গেছে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ব্যক্তির এবং যেটা জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম কিন্তু মোহন সরেন। এই ঘটনায় এলাকায় এই শোকের ছায়া নেমেছে এবং অন্যদিকে মঙ্গলবার ভোরে কিন্তু আজকে ভোরে খড়গপুর কলাইকুণ্ডা রেঞ্জের যে পুলটিগিরি রয়েছে সেখানেও কিন্তু হাতির আক্রমণে মৃত্যু হয়েছে। মহিলার পরপর 2 জনের মৃত্যুতে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে জঙ্গলমহল জুড়ে। ধন্যবাদ অভিষেক। একদিকে পশ্চিম মেদিনীপুরে হাতির আক্রমণে 2 জনের প্রাণ চলে গিয়েছে, অন্যদিকে বাঁকুড়ার বড়জোড়া থেকে বা দলমার পথে হাতির দল। বড়জোড়া জঙ্গল থেকে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় 100টিরও বেশি হাতি। 4 মাস পথে নিজেদের এই বাসস্থানেই ফেরার চেষ্টা করছেন দাঁতালের এই দল। বন দপ্তরের কর্তারা তারা যথেষ্ট সজাগ রয়েছেন। বাঁকুড়ার বড়জোড়া থেকে দলমার পথে হাতির দল। বিস্তারিত জানবো, স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে। স্বরূপ, ইতিমধ্যে আর কি জানতে পারছো? 4 মাস ধরে কিন্তু বাঁকুড়ার বড়জোড়া এলাকায় যে সাহায্যরা জঙ্গল রয়েছে সেখানে কিন্তু প্রায় 70 থেকে 80টি হাতির দল কিন্তু সেখানে ছিল। কিন্তু গতকাল সন্ধ্যার থেকে ঠিক সেখানে কিন্তু হাতির ডাইভ শুরু হয়েছে এবং সেই হাতি বড়জোড়া থেকে ক্রমশ বেলাতোড়ার দিকে এবং তারপরে সেই হাতির দল ক্রমশ দলমার উদ্দেশ্যে সেগুলোকে রওনা করা হবে। কারণ গত 4 মাস যাবৎ বিভিন্ন জায়গায় কিন্তু এই হাতির ক্ষয়ক্ষতিতে অতিষ্ঠ হয়েছিল গ্রামবাসীরা। তার ফলেও কিন্তু এই হাতির যে আবার পুনরায় তাদের যে দলমার উদ্দেশ্যে রওনা, তার ফলেও কিন্তু কিছুটা আতঙ্ক রয়েছে চাষিরা। কারণ এখন চলছে ধান কাটা, আবার অন্যদিকে চলছে আলু লাগানো, তার ফলে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে এমনও কিন্তু আশঙ্কা করছে। স্বরূপ, কিন্তু এর পাশাপাশি আমি একটা কথা না জেনে থাকতে পারছি না, তার কারণ এত সংখ্যক এই হাতির পাল পর্যটকদের কাছেও তো এটা একটা বাড়তি পাওনা। দেখো একদম ঠিকই যে এই মরশুমে যে বাঁকুড়া যে জয়পুর বলো, বিষ্ণুপুর বলো, বিভিন্ন যে এলাকায় যে পর্যটকরা আসে তারা কিন্তু হাতি, হরিণ বিভিন্ন কিছু দেখতে পায়। কারণ এই হাতি দল তারা একসঙ্গে থাকলেও যখন এই ড্রাইভ করা হয় তখন কিন্তু জঙ্গল থেকে তাদেরকে বাইরে বার করে নির্দিষ্ট রুট ধরে তাদেরকে কিন্তু সেই পথ ধরিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়। আবার যথাস্থানে যেখান থেকে ফিরে এসেছিল তাদের সেই রাস্তায় কিন্তু তাদের ধরে দেওয়া হয়। তাতে কিন্তু পর্যটকরা একদিকে যেমন উৎসাহী, অন্যদিকে পর্যটকদের কথা চিন্তা করে বন দপ্তর অনেক সতর্ক। একেবারেই ধন্যবাদ স্বরূপ।